গত 22 এপ্রিল পেহেলগাঁওতে জঙ্গিরা নির্বিচারে গুলি চালায় পর্যটকদের উপর, যার ফলে 29 জন পর্যটকের মৃত্যু হয়। এবং তারপর থেকে গোটা দেশ কিন্তু রাগে ফুঁসছে এবং সরাসরি সেখানে ছুটে যান অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফেরত আসেন এবং যে বার্তাটা দেন যে জঙ্গিদের কিন্তু কাউকে রিয়াক্ট করা হবে না, তার মধ্যে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু তারপরে দেখা যায় ভারত সরকারের পক্ষ থেকে একাধিক কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেনা কর্তাদের সঙ্গে বৈঠক, বলা যেতে পারে NSA ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে বৈঠক, এমনকি সর্বদলীয় বৈঠকও হয়েছে। আর সর্বদলীয় বৈঠক থেকে কিন্তু সমর্থনটা পেয়েছে কেন্দ্র সরকার। প্রশ্ন যে তা সত্ত্বেও পাকিস্তান থেকে বা জঙ্গিদের আক্রমণের দিকে বা এই বদলা নেওয়ার দাবিটা উঠেছে, সেখানে ভারত সরকার এখনও কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গিরা হামলা চালায়, যার ফলে নিহত হন 29 জন পর্যটক এবং যার ফলে গোটা দেশ কিন্তু রাগে ফুঁসছে। এবং সে সময় পেহেলগাঁওতে ছুটে যান অমিত শাহ, ঘটনা ঘুরে দেখেন এবং বলা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু তার সৌদি আরব সফর কাটছাট করে দেশে ফেরত আসেন এবং বৈঠক করেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে, সেনা কর্তাদের সঙ্গে। এবং তারপরেই কিন্তু রাজনাথ সিং বার্তা দিয়েছিলেন যে কিছু সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এবং বলা যেতে পারে তারপরে দেখা যায় সেনা কর্তা 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং। এরপর রাজনাথ সিং বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তারপরেই দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, CDS অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন এবং 3 বাহিনীর প্রধান কিন্তু বৈঠক করেন। এবং সেই বৈঠকের পরেই প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে কোনো অর্থাৎ দেশের স্বার্থে বা জঙ্গিদের বিরুদ্ধে 3 বাহিনী নিজের মতো পদক্ষেপ নিতে পারবে, অর্থাৎ বলে যে হাত খুলে দিলেন। কিন্তু তারপরে সেনাবাহিনী তেমন কোনো পদক্ষেপ নিতে কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ বলা যেতে পারে একদিকে যেমন নজরদারি চালানো হয়েছে গোটা দেশের সীমান্ত জুড়ে, পাশাপাশি মহড়া চলছে। অর্থাৎ বিভিন্ন গতকালই আমরা দেখছি উত্তরপ্রদেশের গঙ্গা বলা যায় এক্সপ্রেসওয়েতে রীতিমতো রাফাল, সুখোই সহ বিভিন্ন যুদ্ধ বিমান নামানোর প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ বলা যায় ট্রায়াল চলছে এবং অর্থাৎ বিমান বাহিনী, নৌবাহিনী পুরোপুরি রেডি, কিন্তু তা সত্ত্বেও আক্রমণটা করছে না। আক্রমণটা এই কারণেই করছে শুধুমাত্র পাকিস্তান বা জঙ্গিদের দিকে তাকিয়ে যদি আক্রমণ যায় তাহলে ভারতকে কিন্তু ভুগতে হতে পারে। কারণ ভারতের প্রতিবেশী যে দেশ রয়েছে চীন তো ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আমরা প্রত্যেকেই জানি অন্ধ্রপ্রদেশ নিয়ে চীনের, অরুণাচল প্রদেশ নিয়ে চীনের সঙ্গে বিবাদ রয়েছে, লাদাখ নিয়ে বিবাদ রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ভারত যদি পাকিস্তান আক্রমণ করে ব্যস্ত হয়ে পড়ে, এই জায়গাটা কিছুটা হলে নিরাপত্তা ঢিলে হয়ে যেতে পারে। দ্বিতীয় আর একটা যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে বাংলাদেশ, অত্যন্ত ছোট দেশ, খুব নস্যি বলা যেতে পারে। সেই বাংলাদেশকে এত কথা বলারই প্রয়োজন হয়, কিন্তু যেটা প্রয়োজন তা হচ্ছে গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে কিন্তু জঙ্গি তৎপরতা বেড়েছে। অর্থাৎ বলা যেতে পারে বাংলাদেশে কিন্তু জঙ্গিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। এই জঙ্গিরা ভারত যখন পাকিস্তান আক্রমণ করে, এই জঙ্গিরা কিন্তু বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কিন্তু হামলা চালাতে পারে। বলা যেতে পারে পাকিস্তানের জঙ্গিরা তাকে বাংলাদেশ জঙ্গিদের মদতে কিন্তু বলা যেতে পারে যেসব সীমান্তবর্তী এলাকাগুলো চলেছে সেগুলো কিন্তু হামলা চালাতে পারে। সেখানে সাধারণ মানুষ হতে পারে বা ট্রেন হতে পারে, যেমন কারণ ট্রেনে প্রচুর মানুষ যাতায়াত করেন, আমরা প্রত্যেকেই জানি। একদিকে যেমন ট্রেনের যাত্রীদের টার্গেট করা হতে পারে, ঠিক তেমনই রেলের সম্পদের উপর কিন্তু টার্গেট করতে পারে। ফলে স্বাভাবিকভাবেই ভারত সরকার কিন্তু শুধুমাত্র পাকিস্তান বা জম্মু কাশ্মীর জঙ্গিদের দিকে তাকালে হবে না, তাকাতে হবে পাকিস্তান, বাংলাদেশ, চীনের মতো দেশের দিকেও। আরেকটা যেটা বলা প্রয়োজন তা হচ্ছে যদি ভারত পাকিস্তানের যুদ্ধে লাগে, হয়তো চীন বা বাংলাদেশ তেমন কিছু করছে, কিন্তু যে কোনো মানুষই যুদ্ধে ব্যস্ত থাকলে পার্শ্ববর্তী কোনো দেশ, সেটা নেপাল হতে পারে, ভুটান হতে, যদি সীমান্তে খনিজ পদার্থ থাকে তারাও কি হাত পা গুটিয়ে বসে থাকবে? ইচ্ছেই তো করতেই পারে তারা কিছুটা দখল করে নেওয়া। সুতরাং ভারত সরকারকে যুদ্ধে যাওয়ার আগে সমস্ত দিকই কিন্তু বিবেচনা করতে হচ্ছে, মাথায় রাখতে হচ্ছে। অর্থাৎ এই সমস্ত দেশের যেখানে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রয়েছে, কারণ যেখানে প্রায় বেশ কিছু পয়েন্ট রয়েছে যেখানে কিন্তু রীতিমতো সেনা চৌকি নেই, এটা অত্যন্ত উদ্বেগের। ফলে এই সীমান্তবর্তী ভারত বাংলাদেশ সীমান্তকে কিন্তু ব্যবহার করতে পারে জঙ্গিরা, গোয়েন্দা সূত্রে কিন্তু এমনই কিন্তু খবর। সুতরাং সেই কারণেই বাংলাদেশে যে বলা যেত BSF, CRPF সহ RPFকেও কিন্তু এই নজরদারি আওতায় আনা হচ্ছে। অর্থাৎ ট্রেনে বা রেল যাত্রার ক্ষেত্রে রেল লাইন বা স্টেশনে যাবতীয় কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে পাকিস্তান তো রয়েছে, টার্গেটে রয়েছে, পাকিস্তান সহ জম্মু কাশ্মীর জঙ্গিরা সেখানে তো অবস্থা রয়েছে, কিন্তু বাংলাদেশ, যে বাংলাদেশকে কখনোই ভারত এভাবে চোখে দেখেনি, সেই বাংলাদেশের দিক থেকে জঙ্গিরা যদি বাংলাদেশে ঢুকে পড়ে, পাকিস্তান জঙ্গিরা বাংলাদেশে ঢুকে পড়ে,
ভারতকে অস্থির করার চেষ্টা করছে। কারণ গত কয়েক মাসে যদি দেখি, শেখ হাসিনার পতনের পর একাধিক জঙ্গি ভারতে প্রবেশ করছে, একাধিক জঙ্গি গ্রেপ্তার হয়েছে এবং প্রত্যেকের যোগ কিন্তু বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ থেকে বাংলায় এই ভারতে ঢুকেছেন এবং বলা যায় বাংলার যোগ কিন্তু বারবার পাওয়া গেছে। সুতরাং এ কিন্তু অত্যন্ত উদ্বেগের দেশের নিরাপত্তার জন্য। আর সেইভাবেই ভারত সরকারকে বা ভারতের 3 বাহিনীকে আক্রমণে যেতে হলে দেশের নিরাপত্তা সবার আগে সুনিশ্চিত করা প্রয়োজন। আর সেখানে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, চীনের সীমান্তবর্তী এলাকাকে নজরের আওতায় এনেই কিন্তু ভারত সরকার বা ভারতীয় 3 বাহিনী কিন্তু পাকিস্তানের পক্ষে ঝাঁপাবে। কারণ 3 বাহিনী এখন কিন্তু রেডি, পাকিস্তানের দিকে ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি। কিন্তু সবার আগে যেটা প্রয়োজন তার সেনাবাহিনী চিন্তা হচ্ছে তা হচ্ছে নিরাপত্তা সুনিশ্চিত করা। আর সেই কারণেই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কিন্তু ব্যাপক নজরদারি বাড়ানো হয়েছে। এখন দেখা যাক ভারতীয় 3 বাহিনী এই বাংলাদেশ বা পেহেলগাঁওতে জঙ্গি হামলা চালানোর বদলাটা কবে নেয়, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও।